এ টু জেড জিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিওগ্রাফি বা ভূগোল। আমরা জানি ডব্লিউবি, কেপি, পিএসসির বিভিন্ন পরীক্ষাগুলোতে ম্যাক্সিমাম কোশ্চেন তোমার জিওগ্রাফি থেকে এসে থাকে। তাই আমরা জিওগ্রাফির একটা চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ কোশ্চেন হয়ে থাকে তা আমরা পর ক্লাসের মাধ্যমে আলোচনা করব। তাহলে আজকে ভূগোলের আমরা যে চ্যাপ্টার থেকে আলোচনা শুরু করব সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি বা ভারতের ভূগোল। তাহলে আমরা আজকে ভারতের ভূগোলের যে বিষয় আছে সেগুলো এমসিকিউ আকারে জানব। তাহলে প্রথম কোশ্চেন কী রয়েছে, হিমালয় পর্বতের দৈর্ঘ্য কত কিলোমিটার? এখানে অপশন দেওয়া রয়েছে 2000 কিলোমিটার, 2500, 3000 এবং 3500 কিলোমিটার। তাহলে হিমালয় পর্বতের দৈর্ঘ্য হচ্ছে 2500 কিলোমিটার। অপশন বি হচ্ছে আনসার। 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কি রয়েছে, ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমরা হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সবাই জানি মাউন্ট এভারেস্ট, কিন্তু এখানে বলেছে ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন কাঞ্চনজঙ্ঘা দেওয়া রয়েছে, K2 দেওয়া রয়েছে, মাউন্ট এভারেস্ট এবং মাকালু। তাহলে অপশন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এই কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থান করেছে? সিকিম রাজ্যে অবস্থান করেছে, যেটা ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। K2 আমরা জানি এটা কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, আর মাউন্ট এভারেস্ট হচ্ছে হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর এটা কোথায় অবস্থান করেছে? নেপাল। এবং মাকালু কি আছে? মাকালু তোমার হিমালয় পর্বতের একটি উল্লেখযোগ্য শৃঙ্গ। 2 নম্বর কোশ্চেন গেল। তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, কারাকোরাম পর্বতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কারাকোরাম পর্বতের দ্বিতীয় সর্বোচ্চ যে শৃঙ্গ রয়েছে তার নাম কি? K2 আছে, গ্যাসের ব্রুম, ব্রড পিক এবং অন্নপূর্ণা, 4টে অপশন রয়েছে। আমরা জানি যে কারাকোরাম পর্বতের প্রথম বা সর্বোচ্চ শৃঙ্গ, কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে K2 বা গর্ডিনেস্টিন, কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ যে শৃঙ্গ রয়েছে সেটা হচ্ছে তোমার গ্যাসের ব্রোম। তাহলে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গ্যাসের ব্রোম। এবং কারাকোরাম পর্বতেই যে 3 নম্বর উচ্চতম শৃঙ্গ সেটা হচ্ছে ব্রড পিক। আর অন্নপূর্ণা হচ্ছে হিমালয় পর্বতের অংশ, এটা কারাকোরাম পর্বতের অংশ নয়। তাহলে কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ K2, দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ গ্যাসের ব্রোম, তৃতীয় হচ্ছে ব্রড পিক। তাহলে এখানে আনসার হচ্ছে বি, গ্যাসের ব্রুম কারাকোরাম পর্বতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম। 4 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? ভারতের বলেছে যে ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি আছে? অপশন রয়েছে যমুনেত্রী, গঙ্গোত্রী, সিয়াচেন, বাল্টোরা। তাহলে এখানে অপশন হচ্ছে সি। কি আছে? অপশন সি হচ্ছে আনসার, যেটা ভারতের সবথেকে বৃহত্তম হিমবাহ। আর এটা কোন পর্বতে অবস্থান করেছে? কারাকোরাম পর্বতে এটা অবস্থান করেছে। তাহলে কারাকোরাম পর্বতে অবস্থিত সিয়াচেন হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ। পরের কোশ্চেনে আমরা চলে যাব। পরের কোশ্চেনে কি বলেছে, কিলার মাউন্টেন নামে পরিচিত কোন পর্বত? কিলার মাউন্টেন নামে পরিচিত কোন পর্বত রয়েছে? হিমালয় পর্বত, কারাকোরাম পর্বত, নাঙ্গা পর্বত, নামচা বারেওয়া পর্বত। 4টে অপশনের মধ্যে কোনটাকে কিলার মাউন্টেন বলা হয়? আনসার বলার আগে একটু বলে নিই যে এখনও যারা এ টু জেড জিএস সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমরা প্রত্যহ বিভিন্ন সাবজেক্টের জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির মাল্টিপল চয়েসের কোশ্চেন এবং কনসেপচুয়াল কোশ্চেন যে ভিডিও হয় সেগুলো প্রত্যহ আপলোড করতে থাকবো।
তাহলে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে এখানে আনসার কী হবে? আনসার হচ্ছে তোমার নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বত কিলার মাউন্টেন নামে পরিচিত। তাহলে নাঙ্গা পর্বত কোন পর্বতের অংশ? এটা হচ্ছে তোমার হিমালয় পর্বতের পশ্চিমতম অংশ। হিমালয় পর্বতের সর্বপশ্চিমে অবস্থান করেছে নাঙ্গা যে পর্বত সেটা, বা নাঙ্গা শৃঙ্গ। ঠিক আছে, তাহলে হিমালয় পর্বতের একদম পশ্চিম প্রান্তের যে শৃঙ্গ সেটা হচ্ছে নাঙ্গা পর্বত, পশ্চিম। এবং কোন দেশের মধ্যে অবস্থান করেছে? পাকিস্তানের মধ্যে এই অংশটা অবস্থান করেছে। তাহলে অপশন সি হচ্ছে আনসার। কি আছে? মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? মাউন্ট এভারেস্ট পর্বত নেপালে কি নামে ডাকা হয়? চোমাংলাম, সাগরমাথা, ত্রিশূল, অন্নপূর্ণা। 4টে অপশন রয়েছে। এর মধ্যে নেপালে কি নামে তোমার মাউন্ট এভারেস্টকে ডাকা হয়ে থাকে? যেমন চোমলাং, এটা হচ্ছে তোমার তিব্বতের মানুষ। তিব্বতের মানুষ হিমালয় পর্বতকে চোমলাং বলে ডেকে থাকে। আর সাগরমাথা হচ্ছে নেপাল। তাহলে নেপালের মানুষ হিমালয়কে কি নামে ডাকে? সাগরমাথা। তাহলে এখানে অপশন হচ্ছে বি আনসার। তাহলে নেপালের মানুষ কি নামে ডাকে? সাগরমাথা। অপশন বি হচ্ছে আনসার। সাত নম্বর কোশ্চেন, বিখ্যাত পর্যটন কেন্দ্র সিমলা কোন হিমালয় পর্বতে অবস্থান করেছে? বিখ্যাত পর্যটন কেন্দ্র আমরা জানি সিমলা, অনেকেই ঘুরতে যায়। তাহলে সেই সিমলা হিমালয় পর্বতের কোন অংশে অবস্থান করেছে? টেথিস, হিমাদ্রি, হিমাচল, শিবালিক। 4টে অংশের মধ্যে কোন অংশে অবস্থান করেছে? তাহলে অপশন হচ্ছে সি হিমাচল হিমালয় তোমার বিখ্যাত পর্যটন কেন্দ্র সিমলা অবস্থান করেছে। তাহলে কোন পর্বতে অবস্থান করেছে? হিমাচল হিমালয়। হিমালয় পর্বতেরই 4টে ভাগে প্রস্থ অনুসারে ভাগ করা হয়েছে। টেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়। তার মধ্যে এই হিমাচল হিমালয় তোমার এই সিমলা অবস্থান করেছে। তাহলে আমাদের A to Z জিএস সেন্টারে যে ক্লাসগুলো দেওয়া হয়, তোমরা প্রথাগত বা অনেক বড় চ্যানেল দেখতে পেয়েছো, তার থেকে অনেক ভালো যে ভিডিও এখানে আপলোড করা হবে প্রত্যহ। এটা একদম জোরের সঙ্গে বলা হচ্ছে। তাহলে পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, এবং যে কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে এগুলো সবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আসার মতো কোশ্চেন। ফুট হিল নামে পরিচিত কোন হিমালয়? টেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, শিবালিক হিমালয়, হিমাচল হিমালয়। তাহলে এখানে অপশন হচ্ছে সি আনসার, ফুট হিল। ফুট হিল কেন বলা হয়েছে? হিমালয়কে প্রস্থ বরাবর 4টে অংশে ভাগ করা হয়েছে। কটা? 4টে। প্রথমটা হচ্ছে টেথিস, তারপর হচ্ছে হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় এবং শেষের যে অংশ সেটা হচ্ছে শিবালিক হিমালয়। আর এই শিবালিক হিমালয়ের উচ্চতা সব থেকে কম। সব থেকে কম কোনটা? শিবালিক হিমালয়। তার থেকে বেশি কোনটা? হিমাচল হিমালয়। তার থেকে বেশি কোনটা? হিমাদ্রি হিমালয়। তাহলে পরপর ধাপে ধাপে উচ্চতা বেড়ে গেছে। এই কারণে তোমার শিবালিক হিমালয়কে, অর্থাৎ সব থেকে হিমালয় পর্বতের দক্ষিণ দিকে অবস্থান করেছে যে অংশটা, সেই অংশটাকে বলা হচ্ছে তোমার ফুট হিল। তাহলে অপশন হচ্ছে শিবালিক পর্বত হচ্ছে ফুট হিল নামে পরিচিত। হিমালয় পর্বতের পূর্বতম অংশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলেছে হিমালয় পর্বতের পূর্বতম অংশে, আমরা পশ্চিমতম অংশের নাম পেলাম নাঙ্গা পর্বত, তাহলে পূর্বতম অংশটা বলেছে। তাহলে কি বলেছে? নাঙ্গা পর্বত, নামচা বারেওয়া, কাঞ্চনজঙ্ঘা, মা কালু। অপশান বি হচ্ছে আনসার। কি আছে? নামচা বারেওয়া। এবং হিমালয় পর্বত তোমার ধনুকের মতো অবস্থান করেছে। সব থেকে পশ্চিমে যেটা অবস্থান করেছে সেটা হচ্ছে নাঙ্গা। কি আছে? নাঙ্গা পর্বত। এবং পূর্ব দিকে অরুণাচল প্রদেশের যে অংশটা অবস্থান করেছে সেটার নাম হচ্ছে
নামচা বারেওয়া, নামচা বারেওয়া। তাহলে কোন রাজ্যে অবস্থান করেছে? এটা অরুণাচল প্রদেশে অবস্থান করেছে, পূর্বতম অংশ। এবং নাঙ্গা পর্বত কোথায় অবস্থান করেছে? পাকিস্তানে অবস্থান করেছে। আর এই নাঙ্গা পর্বত থেকে নামচা বারেওয়া পর্যন্তই তোমার হিমালয় পর্বতের দৈর্ঘ্য হচ্ছে 2500 কিলোমিটার। কত আছে? 2500 কিলোমিটার। 10 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন অঞ্চলে নদী অদৃশ্য হয়ে পড়ে? কি বলেছে? কোন অঞ্চলে নদী অদৃশ্য হয়ে পড়ে? ভাবর, তরাই, খাদার এবং ভাঙর। 4টে অপশন দেওয়া রয়েছে, এখানে আনসার হচ্ছে অপশন এ। ভাবর অঞ্চলে তোমার নদী অদৃশ্য হয়ে পড়ে। তাহলে সেটা কিভাবে? আমরা যদি এটাকে পাহাড় বলে ধরি, তাহলে পাহাড়ের পাদদেশে যে নুড়ি বালি কাঁকরগুলো সঞ্চিত হয় সেগুলো হচ্ছে আয়তনে বড় হয়, অর্থাৎ মোটা মোটা নুড়ি বালি কাঁকর সঞ্চিত হয়। আর এর মধ্যে দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখন নদীগুলো কি হয়? এই নুড়ি বালি কাঁকরের নিচ দিয়ে প্রবাহিত হতে থাকে, ফলে নদী সেইখানে দূর থেকে দেখা যায় না, অদৃশ্য বলে মনে হয়। এই কারণে বলা হয়েছে, অর্থাৎ ভাবর অঞ্চলে আর এই পাহাড়ের পাদদেশে এই নুড়ি বালি কাঁকরের যে অংশ রয়েছে সেটাকে বলা হয় ভাবর। আর এই ভাবর অংশে নদী অদৃশ্য হয়ে পড়ে। আর ভাবরের পরে অপেক্ষাকৃত ক্ষুদ্র নুড়ি বালি কাঁকর রয়েছে, পলি রয়েছে, এই অংশকে বলা হচ্ছে তরাই। কি বলা হয়? তরাই। আর এটাকে কি বলা হয়? ভাবর। পর্বতের পাদদেশের মোটা নুড়িবালি কাঁকর দ্বারা গঠিত ভাবর, এবং তারপরের অংশের সূক্ষ্ম সূক্ষ্ম নুড়িবালি কাঁকর দ্বারা গঠিত সেই অংশের নাম হচ্ছে তরাই। তাহলে সেই অংশের নাম কি আছে? তরাই। তাহলে ভাবর অংশে নদী অদৃশ্য হয়ে পড়ে এবং তরাই অঞ্চলে এসে নদীগুলো আবার দৃশ্যমান হয়। কোন অঞ্চলে এসে? তরাই অঞ্চলে নদী আবার দৃশ্যমান হয়ে থাকে। তাহলে এখানে অপশন এ হচ্ছে আনসার। কি বলেছে? সিন্ধু সাগর। হিন্দু সাগর হবে না, এটা সিন্ধু। সিন্ধু সাগর সমভূমি বা দোয়াব। সিন্ধু সাগর সমভূমি বা দোয়াব কোন দুটি নদীর মাঝের অংশকে বলা হয়? সিন্ধু সাগর সমভূমি বা সিন্ধু সাগর দোয়াব কোন দুটো নদীর মাঝের অংশকে বলা হয়? আমরা কি জানি দোয়াব কাকে বলে? দোয়াব হচ্ছে কোনো স্থানে দুটো নদী বেরিয়ে গেলে তার মাঝের যে অংশটা রয়েছে সেই অংশটাকে বলা হয় হচ্ছে দোয়াব। অর্থাৎ দুটো নদীর মাঝের অংশটাই হচ্ছে তোমার দোয়াব। তাহলে এখানে বলা হয়েছে সিন্ধু সাগর সমভূমি বা দোয়াব কোন দুটো নদীর মাঝে অবস্থান করেছে? বিপাশা ও ইরাবতী, অপশন বি ইরাবতী ও চন্দ্রভাগা, অপশন সি সিন্ধু ও ঝিলাম, অপশন ডি বিপাশা ও শতদ্রু। তাহলে অপশন সি হচ্ছে এখানে আনসার। অর্থাৎ সিন্ধু ও ঝিলাম নদীর মাঝখানের যে দোয়াব রয়েছে তাকে বলা হয় সিন্ধু সাগর সমভূমি বা সিন্ধু সাগর দোয়াব। যে কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন WBKP পরীক্ষার জন্য। সবাই সমস্ত অংশটুকু অবশ্যই ভালো মতো দেখবে। আর যারা ভিডিও দেখবে তারা অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। পরের কোশ্চেন কি রয়েছে? পাঞ্জাব ও হরিয়ানার প্লাবনভূমি কি নামে পরিচিত? পাঞ্জাব এবং হরিয়ানার প্লাবনভূমি কি নামে পরিচিত? অপশন এ ধায়া, অপশন বি খোস, অপশন সি ভাঙর, অপশন ডি ভুর। তাহলে এখানে অপশন এ ধায়া। পাঞ্জাব ও হরিয়ানার প্লাবনভূমিকে বলা হচ্ছে ধায়া। আর এই পাঞ্জাব এবং হরিয়ানার যে ক্ষয়জাত ভূমি সেই ক্ষয়জাত ভূমিকে বলা হয় খোস, খোস বা চোষ। তাহলে পাঞ্জাব হরিয়ানার প্লাবনভূমিকে বলা হয় ধায়া। তাহলে অপশন এ হচ্ছে আনসার। আর খোস বলা হয় পাঞ্জাব হরিয়ানার যে ক্ষয়জাত ভূমি রয়েছে তাকে খোস বা চোষ নামে ডাকা হয়ে থাকে। পরের কোশ্চেন কি বলেছে? গাঙ্গেয় সমভূমিতে ছোট ছোট বালির ঢিপি গুলোকে কি নামে ডাকা হয়?
গাঙ্গেয় সমভূমিতে ছোট ছোট বালির ঢিপিগুলোকে কি নামে ডাকা হয়? খোস বা চোষ, ভুর, ধায়া, ভাঙর। তাহলে এখানে অপশন হচ্ছে বি। গাঙ্গেয় সমভূমিতে যে ছোট ছোট বালির ঢিপি রয়েছে তাকে ভুর বলা হয়। তো কি বলা হয়? তাকে ভুর বলা হয়। তাহলে অপশন বি হচ্ছে আনসার। তাহলে আমরা জিওগ্রাফির যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের যে কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন রয়েছে সেগুলো আমরা পরপর আলোচনা করে যাব। তাহলে আজকে আমরা কি আলোচনা করছি? ইন্ডিয়ান জিওগ্রাফির, অর্থাৎ ভারতীয় ভূগোলের অংশ। ভারতীয় ভূগোল শেষ হলে জিওগ্রাফির জন্য পাঠ রয়েছে, সেটা আলোচনা করা হবে। 14 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? লাদাখ মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি, পামির মালভূমি। ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? অপশন বি, দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি হচ্ছে ভারতের বৃহত্তম মালভূমি। ভারতের উচ্চতম মালভূমির নাম কি? দাক্ষিণাত্য মালভূমি, পামির মালভূমি, লাদাখ মালভূমি, ছোটনাগপুর মালভূমি। কি বলেছে? উচ্চতম। তাহলে উচ্চতম হচ্ছে অপশন সি, লাদাখ মালভূমি। লাদাখ মালভূমি হচ্ছে তোমার ভারতের উচ্চতম মালভূমি। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। 16 নম্বর কোশ্চেন, ভারতের সবথেকে খনিজ সমৃদ্ধ মালভূমি নাম কি? গুরুত্বপূর্ণ কোশ্চেনের এটা কি আছে? খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সবথেকে খনিজ সমৃদ্ধ যে মালভূমি আছে তার নাম কি? লাদাখ মালভূমি, ছোটনাগপুর মালভূমি, ধারওয়ার মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি। অপশন সি, কর্ণাটকের ধারওয়ার মালভূমি হচ্ছে ভারতের সবথেকে খনিজ সমৃদ্ধ মালভূমি। কিন্তু আমাদের কি মনে হয়েছে যে ছোটনাগপুর মালভূমি। তো বাস্তবে ছোটনাগপুর মালভূমি ভারতের খনিজ সমৃদ্ধ মালভূমি নয়, কিন্তু ছোটনাগপুর মালভূমিকে বলা হয় ভারতের খনিজ ভাণ্ডার। কি বলা হয়? খনিজ ভাণ্ডার। ছোটনাগপুর মালভূমিতে কয়লা, আকরিক লোহা পাওয়া যায় বেশি, কিন্তু ধারওয়ার মালভূমিতে বিভিন্ন ধরনের খনিজ তোমার ওখানে পাওয়া যায়। এই কারণে ভারতের খনিজ সমৃদ্ধ মালভূমি ধারওয়ার কর্ণাটকের, আর তোমার কি বলেছে খনিজ ভাণ্ডার সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমিতে। কয়লা এবং লোহা আকরিকের প্রাধান্য বেশি এখানে। সতেরো নম্বর কোশ্চেন, কি বলেছে? থর মরুভূমির পাকিস্তানের অংশের নাম কি? থর মরুভূমির পাকিস্তানের যে অংশ রয়েছে সেই অংশের নাম কি? তাহলে থর মরুভূমির একটা অংশ ভারতে রয়েছে এবং একটা অংশ পাকিস্তানে রয়েছে। তাহলে পাকিস্তানের অংশে থর মরুভূমি কী নামে পরিচিত? তাহলে অপশন হচ্ছে বি, চলিস্তান মরুভূমি। চলিস্তান মরুভূমি নামে পরিচিত হচ্ছে থর মরুভূমি। পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। হুইলার দ্বীপ কোন রাজ্যের উপকূলে অবস্থিত? কি বলেছে? হুইলার দ্বীপ কোন রাজ্যের উপকূলে অবস্থিত? সবাই ভাবতে থাকো কোন আনসারটা হবে। তবে যারা ভিডিও দেখবে তারা অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং কমেন্ট করবে যদি ভিডিও ভালো লেগে থাকে। তাহলে 18 নম্বর কোশ্চেন, হুইলার দ্বীপ কোন রাজ্যের উপকূলে অবস্থিত? অপশন কি আছে? ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা। অপশন এ। অপশন এ হচ্ছে আনসার। উড়িষ্যার উপকূলের যে দ্বীপ রয়েছে হুইলার দ্বীপ নামে পরিচিত। আর এই দ্বীপ থেকে তোমার বিভিন্ন ধরনের মিসাইল পরীক্ষা করা হয়। মিসাইল। তাহলে ভারতের যে সমস্ত মিসাইলগুলো তৈরি করা হয় সেই মিসাইলগুলো তোমার ওইখান থেকে টেস্ট করা হয়। কোথা থেকে? হুইলার দ্বীপ থেকে। পরবর্তী কোশ্চেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে পুরাতন জনজাতির নাম কি? আমরা জানি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিভিন্ন জনজাতি, প্রাচীন জনজাতি বা আদিবাসী বসবাস করে।
তাহলে তার মধ্যে সব থেকে পুরাতন কোনটা, প্রাচীন কোনটা? কী কী অপশন আছে? জারোয়া, শ্যাম্পেন, সেন্টিলেজ, ওঙ্গি। এই চারটেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বসবাস করে। তাহলে পুরো খেয়াল রাখতে হবে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জারোয়া আছে, শ্যাম্পেনও আছে, সেন্টিলেজ আছে, ওঙ্গিও আছে। তবে এর মধ্যে সব থেকে প্রাচীন কোনটা আছে? জারোয়া। জারোয়া হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে প্রাচীন জনজাতি। আর সেন্টিলেজ হচ্ছে সব থেকে হিংস্র। ঠিক আছে, তাহলে হিংস্র কোনটা? তোমার হচ্ছে সেন্টিলেজ। সব থেকে হিংস্র হচ্ছে সেন্টিলেজ, আর সব থেকে প্রাচীন হচ্ছে জারোয়া জনজাতি। 20 নম্বর কোশ্চেন কি বলেছে? ওয়েলিংটন দ্বীপ কোন রাজ্যের উপকূলে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক। কোন রাজ্যের উপকূলে অবস্থান করেছে? অপশন সি, কেরালা। ওয়েলিংটন দ্বীপ হচ্ছে কেরালা রাজ্যের উপকূলে অবস্থান করেছে। তাহলে আজকে আমাদের এই 20টা কোশ্চেন যে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে নেওয়া হয়েছে। এর পরবর্তী ক্লাসে পরের যে কোশ্চেনগুলো আছে সেই ক্লাস নিয়ে আসা হবে। তাহলে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে।